এদিকে দেখো সবাই। তো আজকে তোমাদের প্রথম জীবন বিজ্ঞান ক্লাস 9 ফার্স্ট অধ্যায় কি আছে তোমাদের? জীবন ও তার বৈচিত্র্য, লাইফ। জীবন মানে কি? লাইফ। এবার কি বলেছে এখানে? যে পরিবেশে জীব পরিবেশ জীব ও জড় উপাদান দ্বারা গঠিত। জীব মানে কি আর জড় মানে কি প্রথমে জানতে হবে। জীব বলতে আমরা কি বুঝবো? যার মধ্যে প্রাণ আছে তাকে কি বলবো? জীব। আর যার মধ্যে প্রাণ নেই তাকে আমরা বলবো জড়। তো এই জীব ও জড় একই মৌলিক পদার্থ দ্বারা গঠিত। এবার এদের ভিতরের যদি তুমি ভিতরের স্ট্রাকচার দেখো বা গঠন দেখো, তাহলে কি একই জিনিস দিয়ে গঠিত, কিন্তু একজনের মধ্যে প্রাণ আছে কিন্তু আরেকজনের মধ্যে প্রাণ নেই। ওকে, এবার একই মৌল দিয়ে গঠিত হলেও অজৈব ও জৈব বস্তুর পারস্পরিক ভৌত ও রাসায়নিক ও গতিশীল বিক্রিয়ার মাধ্যমে জীবনের বহিঃপ্রকাশ ও সজীবতার লক্ষণ প্রকাশ পায়। তাই কি বললাম? যে জিনিস একই, ভেতরের গঠন একই, কিন্তু কিছু ভৌত রাসায়নিক এবং কিছু গতিশীল বিক্রিয়ার মাধ্যমে সেটা বোঝা যায় যে সেটা জীব না জড়। এবার জীবনের সঠিক সংজ্ঞা না দেওয়া গেল, বিভিন্ন বিজ্ঞানী যে সংজ্ঞাটি দিয়েছেন সেটা হলো বিপাক। এখানে কথাটা হলো বিপাক মানে কি? ডাইজেশন। যে আমরা খাচ্ছি, আমরা কি করি? ভাত খাই বা যে কোনো জিনিস যখন খাচ্ছি, ইনটেক করছি, কি হচ্ছে? গলা দিয়ে প্রথমে কি চাবাচ্ছি, চাবানোর পরে কি গলা এখান দিয়ে এই নালীটাকে বলা হয় গ্রাস নালী। এবার গ্রাস নালী দিয়ে কোথায় পৌঁছাচ্ছে? আমাদের পেটের মধ্যে। পেটের মধ্যে কি থাকছে? আমাদের পেটের মধ্যে অ্যাসিড বলে একটা জিনিস থাকে। অ্যাসিড কি করে? খাবারকে নরম করে দেয়। মানে খাবার হলো, আমরা খাই জটিল জিনিস, সেই জটিল জিনিসটাকে সরল জিনিসে পরিণত করে। বোঝা গেল? তারপর কি? বৃদ্ধি। এবার বিপাকের সাথে বৃদ্ধি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ওকে, বিপাক যদি করো মানে খাও যদি, তাহলে তোমার বৃদ্ধি হবে। যে খায় না তার বৃদ্ধি হয় না কিন্তু। হ্যাঁ, যেমন এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি যে একটা বাচ্চা যখন জন্ম হয় তখন কি ওকে যদি মায়ের দুধ না দেওয়া হয় তাহলে ওর কি বড় হওয়ার চান্স আছে বা কিছু অ্যাবনর্মাল হওয়ার চান্স থাকে। আর যদি ওর মায়ের দুধ ঠিকঠাক পায় তাহলে কি হয়? ও ঠিকঠাক বড় হয়, ঠিকঠাক ওর ব্রেন ডেভেলপ হয়, সবকিছু হয়। এটাকে বলা হয় বৃদ্ধি। বৃদ্ধি হলে কি? এই যে আমি ছোট থেকে একজন বড় হচ্ছে, এইটুকু ছিল আগে ছোটবেলায়, এখন এরকম মোটা হয়েছে, তাই এগুলো সবই হলো বৃদ্ধি। ওকে, তারপরে কি? পরিব্যক্তি কথাটা এখনো বুঝবে না তোমরা। পরিব্যক্তি কথাটা তোমরা ক্লাস 10-এ বুঝবে। তো আপাতত পরিব্যক্তি কথাটার মানে জেনে রাখো, যে একটা সিম্পলি ভাবে জেনে রাখো যে পরিব্যক্তি কথার অর্থ হলো যে একটা ধারা চলছে। একটা ধারা কি? লক্ষ লক্ষ বছর ধরে একটা ধারা চলে আসছে। সেই ধারার সাহায্যে কি আমরা এই যে মানুষে পরিণত হয়েছি। আমরা কি আগেই মানুষ ছিলাম? প্রথমে যখন পৃথিবী তৈরি হয়েছে তখন কি আমরা মানুষ ছিলাম না? প্রথমে কি তৈরি হয়েছিল? প্রথমে আমাদের যে একটা জৈব গ্যাস বলতে অর্গানিক গ্যাস, যেমন মিথেন গ্যাস সম্পর্কে হয়তো জানো তোমরা। মার্স গ্যাস যেটাকে বলা হয়ে থাকে, যে অনেকের বাড়ি গ্রামে আছে। এখানে গ্রামে দেখবা আগেকার লোক কথা বলে যে দূরে অনেক জায়গায় হুট করে আগুন জ্বলতে দেখা যায়, শুনছো হয়তো। অনেক জায়গায় হুট করে আগুন জ্বলে, কেউ কখনো কিন্তু আগুন ধরিয়ে দেয়নি, এখন হুট করে আগুন জ্বলতে দেখা যায়, আর সেই আগুনটা জ্বলতেই থাকে। তো সেখানে কি হয়? মানে আমরা যে খাবার সবজির খোসা ফেলি, একটা জায়গায় যদি ফেলি তাহলে কি হবে? সেই জায়গাটা ওই সবজির খোসাগুলো পচে একটা গ্যাসের আবির্ভাব হবে। সেই গ্যাসটাকেই বলা হয় মিথেন গ্যাস। এটাও তোমাদের 10-এর সিলেবাসে আছে। তা এবার এই মিথেন গ্যাস প্রথমে তৈরি হয়েছিল, সেটা হলো বলা হয় যে জৈব একটা বস্তু। সর্বপ্রথম একটা জৈব বস্তু যদি পৃথিবীতে এসেছিল সেটা হলো মিথেন গ্যাস। ওকে, মনে রাখবে মিথেন গ্যাস। মিথেন, যেটার রাসায়নিক নাম হলো CH4। এবার এই নামটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, CH4 এটা আসবে, দীর্ঘবার আসবে তোমাদের, এখনো 9-এও আসবে, 10-এও আসবে। এটা মনে রাখবে যে CH4, মিথেনের রাসায়নিক নাম হলো CH4। ওকে,
মানে চারটা কার্বন, সরি একটা কার্বন, একটা কার্বনের চারটা হাত থাকে, চারটা হাতে চারটা হাইড্রোজেন থাকে। ওকে, তার মানে এই যে একটা কার্বন CH4, এই ছিল 1 2 3 4, বুঝা গেল? এটা পরে বুঝবে তোমরা, যাই হোক। তো এই ধারা তারপরে কি হলো, মিথেন গ্যাস তৈরি হলো, তারপরে আস্তে আস্তে একটা সরল জিনিস তৈরি হলো। সরল জিনিস কি? এককোষী জীব। এই যে এখানে একটা কোষ দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বহুকোষী, বহুকোষ আর কি। মানে বহুকোষ বলতে কি বুঝবো, দু ধরনের কোষ হয়, এক হলো প্রো ক্যারিওটিক। প্রো মানে কি? প্রো কথাটার অর্থ জেনে রাখবে। প্রো কথার অর্থ হলো আদিম। ওকে, আদিম, আদিম। এবং ইউক্যারিওটিক, আরেকটা কি আছে? ইউক্যারিওটিক। ইউ কথার অর্থ হলো নতুন। প্রো মানে আদিম, ইউ মানে নতুন। তো প্রথমে এসেছিল প্রো, আর ক্যারিওটিক কথার অর্থ হলো নিউক্লিয়াস। এই যে কোষটা দেখতে পাচ্ছ, এর মাঝখানে দেখুন একটা জিনিস দেখা যাচ্ছে না, গোল, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, এক হলো প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক। তো কিভাবে দুই প্রকার সেটা পরে জানবো। তাহলে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। এবার এটা হলো আদিম কোষ, তারপরে আদিম বলতে এটাকে সরলও বলবো। সরল বলতে এর মধ্যে এর যে গঠনটা খুব সাধারণ গঠন, এরপরে যখন ইউক্যারিওটিক আসলো এর গঠন একটু কঠিন হয়ে গেল। তো এইবার এই ইউক্যারিওটিকই, যখন ইউক্যারিওটিক আসলো তারপরে কি আসলো, ভাইরাস ব্যাকটেরিয়া বলে কিছু জীব আসলো। জীব, এখানে জীব আর জ্বর চলে আসলো, কিন্তু জীব, ভাইরাস আর ব্যাকটেরিয়া হলো এক ধরনের জীব। কিন্তু জীব ঠিক বলবো না, জীব এবং জ্বরের মধ্যবর্তী একটা বস্তু, সেটাকে আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়া বলে থাকি। ওকে, জীবও না কিন্তু জ্বরও না, জীব ও জ্বরের মধ্যবর্তী একটা বস্তু। তা ভাইরাস থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়ে তারপরে কি আসলো, এভলিউশন একটা ধারা বলা হয়, ওই এভলিউশনটাকেই বলা হয় পরিব্যক্তি। কি হলো, প্রথমে এসেছিল মাছ, তারপরে আসছিল উভচর, উভচর মানে কি ব্যাং, তারপরে আসছিল রেপটাইল, রেপটিলিয়া, রেপটিলিয়া বলতে কি বোঝায়, সাপ বা যেগুলো বুকে ভর দিয়ে চলাচল করে। রেপটিলিয়ার পরে রেপটিলিয়া আবার দুভাগে বিভক্ত হয়ে গেছে। রেপটিলিয়া দুভাগে বিভক্ত হয়েছে কি, এক হলো পাখি আর এক হলো আমরা স্তন্যপায়ী, যারা মায়ের দুধ পান করে সেই প্রাণীগুলোকে বলা হয় স্তন্যপায়ী। খালি আমরা কিন্তু স্তন্যপায়ী না, এরকম অনেক প্রাণী আছে যারা মায়ের দুধ পান করে। যেমন এক্সাম্পল স্বরূপ গরু, একটা যদি ম্যামেলে, একটা যদি আমি বলি জলজ একটা স্তন্যপ্রায়ীর নাম বলো তো, বলতে পারবে? জলজ স্তন্যপ্রায়ীর নাম, জলের মধ্যে বসবাস করে কিন্তু মায়ের দুধ পান করে, জানো কি কেউ? এনিওয়ান? জানো না? তিমি, তিমি মানে ওয়েল যেটাকে বলা হয়, ওয়েল। ওকে, তিমি হলো সব থেকে পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত বলবো না, এতদিন আগে হয়তো ডাইনোসর ফাইনোসর ছিল, এখনকার দিনে পৃথিবীর সব থেকে বড় স্তন্যপ্রায়ী প্রাণীকে ব্লু হোয়েল, ব্লু মানে নীল তিমি যেটাকে বলা হয়, হোয়েল বড়, সব থেকে বড় হলো ব্লু হোয়েল। মনে থাকবে, এটাও কিন্তু একটা শর্ট কোশ্চেন। এই যে ধারাটা, প্রথমে আমি পাখির থেকে উভচর, উভচর থেকে রেপটিলিয়া, রেপটিলিয়ার থেকে একদিকে পাখি গেল, একদিকে স্তন্যপায়ী গেল, এই যে ধারাটাকেই বলা হবে পরিব্যক্তি। তারপরে কি প্রজনন। প্রজনন কি? প্রজনন মানে জনন, জননের আগে প্রজনন। প্রজনন মানে কি, এই একটা গরু ছাগল যেটাই বলো, একটা কি হয়, প্রথমে একটা মিলন ঘটে তাদের মধ্যে, নিষেক ঘটে। আমরা উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে বলবো নিষেক এবং প্রাণীদের ক্ষেত্রে সেটাকে বলবো মিলন। মিলন ঘটে, তারপরে কি হয়, তৈরি হয় যে একটা গ্যামেট তৈরি হয়। গ্যামেটের কথাও তোমরা টেনে জানবে, গ্যামেট তৈরি হয়। গ্যামেট থেকে আস্তে আস্তে কি হয়, একটা ছোট্ট জীবের তৈরি হয়। এই যে ধারাটা বা সাইকেলটাকে, চক্রাকার আবৃত্তিটা, এটাকেই বলা হয় প্রজনন। তারপরে কি বিবর্তন। এই বিবর্তন কথাটাও এই পরিব্যক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিবর্তন মানে কি, বিবর্তন একটা ধারা। এই যে আমরা মানুষ হয়েছি, আমি বললাম কি প্রথমেই ছিল না, মানুষ ছিল না, একবারে কি ছিল, প্রথমে কোষ তৈরি হয়েছিল, কোষ থেকে আস্তে আস্তে প্রথমে এটা সিম্পল স্ট্রাকচার তৈরি হয়েছিল, তারপরে আস্তে আস্তে জটিল স্ট্রাকচার তৈরি হয়েছে। এবার এই যে জটিল স্ট্রাকচার, সিম্পল থেকে যে জটিল স্ট্রাকচার তৈরি হলো সেটাকেই বলা হবে বিবর্তন। এই বৈশিষ্ট্যযুক্ত কোন জটিল জৈব যৌগকেই বলা হয় জীবন। তার মানে যার মধ্যে এই বিপাক, বৃদ্ধি, পরিব্যক্তি, প্রজনন, বিবর্তন, এই জটিল জৈব বৈশিষ্ট্যগুলো থাকে, তাকেই বলবো আমরা জৈব যৌগ। মানে কি, এই কয়টা বিষয় কিন্তু রাখতে হবে। বিপাক মানে একটা, মনে করো একটা জ্বর বস্তু, যেমন এটা একটা জ্বর বস্তু, জড় বস্তু তো,
হ্যাঁ, এর তো প্রাণ নেই, একে আমি হাত দিয়ে উঠাচ্ছি জন্য নড়তেছে, এমনি এমনি কি রেখে দিলে যেভাবে রেখে দিব সেভাবেই থাকবে বছরের পর বছর। তো এই জন্য এটাকে জ্বর বলা হচ্ছে। তো এবার এটার মধ্যে কি এই যে বিপাক, বৃদ্ধি, পরিব্যক্তি, প্রজনন এগুলো দেখা যায়? দেখা যায় না। এটা কি বাড়বে কোনোদিন? মনে হয় বাড়বে না। সেই জন্য এটাকে জড় বস্তু বলা হয়। আর যাদের মধ্যে এইসব বৈশিষ্ট্য দেখা যায় তাদের বলা হয় জীব। যেমন মানুষ, উদাহরণস্বরূপ বলতে পারি মানুষ। তারপরে আসবো আমরা কোষের যে গঠনগত জিনিস সেটার বিষয়। একটা কোষ, আচ্ছা হোয়াইট বোর্ড করে কি করে? হোয়াইট বোর্ড এটাই আমি, যাই হোক একটু ফাঁকা রাখলে ভালো হতো। এটা কোষ, আমি কি বললাম? এই একটা কোষ কিন্তু, হ্যাঁ এই হলো একটা ইউক্যারিওটিক কোষ, মনে থাকবে ইউক্যারিওটিক কোষ। তো এবার দেখো কোষের মধ্যে কিছু, এই যে এখানে দেখো কিছু, এগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। আমাদের যেমন অঙ্গ থাকে, কি আমাদের অঙ্গ কি? যে হাত, এই যে পা, আরো ভিতরে আছে অর্গান বিভিন্ন, এগুলোকে অঙ্গাণু বলা হয়। তা কোষেরও বিভিন্ন অঙ্গাণু থাকে। তো এই একটা অঙ্গাণু, এই একটা অঙ্গ, এইগুলোকে যেমন মাইটোকন্ড্রিয়া বলে, আসবো ওগুলোতে। তা এই সবার ফার্স্টে আসি কি, এই একটা কোষ মনে করো, হ্যাঁ এই কোষের ভিতরে সর্বপ্রথম কি থাকে? এরকম আরো একটা গোল থাকে, একটা গোলের ভিতরে আর একটা গোল থাকে, যেটা একটু গাঢ় রঙের হয়। এবার জানো কি এটাকে কি বলে কেউ? এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস যেটা হলো, যেটাকে আর একটা নাম হলো কোষের মাথাও বলা হয়ে থাকে। তাহলে কোষের মাথা বা কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। এই নিউক্লিয়াসের ভিতরে আবার আরো একটা গাঢ় অংশ থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস জানলে একটু বলবা যে হ্যাঁ জানি, হ্যাঁ নিউক্লিওলাস। এবার এই যে নিউক্লিয়াস আর নিউক্লিওলাস বাদে বাকি যে অংশটা আছে, হ্যাঁ সেটাকে বলা হয় কি? সাইটোপ্লাজম। গুড, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। যে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস বাদে যে সবুজ অংশটা করে দিয়েছি সেটা হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কিছুই না, কোষের মধ্যে একটা এমন জায়গা যেখানে একটা থকথকে জেলির মতো অংশ দেখা যায়, সেই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। তো সেটাই বলেছে এখানে। বোঝা গেল যে সজীব কোষের, সজীব কোষ এখানে কিন্তু সবসময় সজীব। এখন আমরা যা পড়বো সজীবের উপরে পড়বো, জড় বস্তু আর নেই। ওকে, তাহলে সজীব কোষের ভিতরে যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিছুই না। প্রোটোপ্লাজম মানে হয় এই যে কোষ, কোষের মধ্যে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস শুদ্ধা পুরো অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। আর যখনই নিউক্লিয়াসটাকে মাইনাস করে দিব তখনই সেই জায়গাটাকে বলবো সাইটোপ্লাজম। বোঝা গেল কি ব্যাপারটা? যদি কোষের মধ্যে নিউক্লিয়াস শুদ্ধা পুরো কোষের যে অংশটা সেটাকে বলবো সাইটোপ্লাজম। আর যখনই এই নিউক্লিয়াসটাকে মাইনাস করে দিব, নিউক্লিয়াসটা খালি বাদ দিয়ে দিলাম, বাকি যে অংশটা পড়ে থাকলো সেটাকে বলবো প্রোটোপ্লাজম। ওকে, আর এই প্রোটোপ্লাজমই হলো জীবনের মূল ভিত্তি। এর উপরে এর মধ্যে কি বললাম আমি, যে অনেক কোষীয় অঙ্গাণু থাকে, এই কোষীয় অঙ্গাণুগুলো হলো আমাদের জীবনের মূল ভিত্তি। এই যে বললাম সাইটোপ্লাজম থাকে আর নিউক্লিয়াস থাকে। তাহলে প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা যায়, এক হলো তোমার নিউক্লিয়াস, আর বাকি নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি যে অংশ থাকছে সেটাকে সাইটোপ্লাজম বলা হয়। তারপরে এই যে চারটা এককের কথা বললাম, যে চারটা বৈশিষ্ট্য থাকলে একটা জীব বলে আমরা তাকে জানি, সেই চারটার মধ্যে প্রথম হলো কি? বিপাক বা মেটাবলিজম। মেটাবলিজম, মেটাবলিজম কথার অর্থ কি? হয়েছে কিছু খাচ্ছি, খাওয়ার ফলে আমার বৃদ্ধি হচ্ছে, খাচ্ছি হজম হয়ে পায়খানা হয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বিপাক। সজীব কোষের বৃদ্ধি প্রোটোপ্লাজমে সংগঠিত গঠনমূলক ও ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়া সমূহকে একত্রে বিপাক বলা হয়। সজীব কোষের মধ্যেই হয় এগুলো জিনিস, এখনই বললাম। কখনো জড় বস্তু বা জড় কোষে বলতে কিছু নেই। সজীব কোষের মধ্যে এই প্রোটোপ্লাজমের মধ্যে একটা বিক্রিয়া হয়। সেই বিক্রিয়াটা কি? উৎসেচক নিয়ন্ত্রিত। উৎসেচক মানে এনজাইম। যে অনেকে বাড়িতে পেট খারাপ হয়, তারপরে মনে করো হজমের প্রবলেম হয়, ডাক্তারের কাছে গেলে একটা সিরাপ খেতে দেয় না? সিরাপটা কি, যে খেলে এটা কি হয়? হজম তাড়াতাড়ি হয়। তো সেই
সেই সিরাপের মধ্যে কি থাকে? উৎসেচক। উৎসেচক কথার অর্থ হলো এনজাইম। একটু ভালো করে আজকে যাবে বাড়িতে, আজকে বাড়ি গিয়ে ওই যে হজমের সিরাপ যদি কারো বাড়িতে থাকে দেখবে এই কথাটা লেখা দেখতে পারবে। এনজাইম অনেক প্রকারের হয়, গ্লাইসিন, গ্লাইসিন, দেখবে এগুলা কথা লেখা আছে। যখনই এখন থেকে যখনই ওষুধ কিনবে বাড়িতে, ওষুধের বাইরে ওষুধের পিছনটা ঘুরিয়ে দেখবে পিছনের মধ্যে কম্পাউন্ডস বলে একটা জিনিস লেখা থাকে। কম্পাউন্ডস মানে কি? ওর উপাদান কি, ওর মধ্যে কি কি দিয়ে তৈরি, দেখবে এনজাইমের মধ্যে এগুলো আছে। তো এগুলোকে বলা হয় হলো আমাদের উৎসেচক বা এনজাইম। একটু আসো আগেরটা আসো। তো এবার এই বিপাক কিন্তু এই উৎসেচকের দ্বারাই সম্ভব, উৎসেচক ছাড়া বিপাক হবে না। তাই এই বিপাক আবার দু ধরনের হয়, একটা হলো উপচিতি বিপাক আর একটা অপচিতি বিপাক। বুঝা গেল? কয় ধরনের? দুই ধরনের, একটা উপচিতি একটা অপচিতি। উপকথার অর্থ মনে রাখবা বৃদ্ধি, আর অপকথার অর্থ কমে যাওয়া আর কি। একটা বৃদ্ধি একটা কমে যাওয়া। তার মানে উপচিতি মানে কি? তাহলে যেটা যে বিভাগে আমার ওজন, দেহের সার্বিক ওজন বৃদ্ধি পাবে তাকে, সেই বিপাককে আমি বলবো উপচিতি বিপাক। আর যে বিপাকে আমার দেহের সার্বিক ওজন কমে যাবে সেই বিভাগকে আমি কি বলবো? অপচিতি বিপাক। ওকে? তাহলে উপ মানে বৃদ্ধি, অপ মানে কমে যায়। উপ মানে বৃদ্ধি, অপ মানে কমে যাওয়া। তো যে বিপাকে আমার দেহের সার্বিক ওজন বৃদ্ধি পেয়ে যায় সেটাকে বলবো আমি উপচিতি বিপাক। আর যে বিপাকে আমার দেহের সার্বিক ওজন কমে যায় তাকে বলবো অপচিতি। উপ মানে বৃদ্ধি, অপ মানে কমে যাওয়া। যেমন একটা উপচিতি বিপাকের যদি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে কি হবে? মনে করো এই যে গাছ, একটা গাছ হতে একটা সজীব জিনিস, ওর মধ্যে কি আছে? সজীব কোষ আছে। এবার একটা গাছ কি করে? প্রথমে মূল দিয়ে জল সংগ্রহ করে। কোথার থেকে করে? মাটির থেকে করে। মাটির থেকে করে ওটা কোথায় পৌঁছে দেয়? পাতার মধ্যে। এবার পাতার মধ্যে কি থাকে? ক্লোরোফিল বলে একটা বস্তু থাকে। এই ক্লোরোফিল কি করে? সূর্যালোক থেকে, সূর্যালোকের উপস্থিতিতে কি তৈরি করে? গ্লুকোজ বা খাদ্য। মানে আমরা যেটাই খাই, আমরা মানব কি বলবো, মানুষ যেটাই খাই সেটাই কি হয় বলতো? শরীরে গিয়ে আলটিমেট কি তৈরি করে বলতো? গ্লুকোজ বা চিনি, যেটাকে শর্ট ফর্মে আমি বলবো চিনি। গ্লুকোজ অনেক প্রকারের হয়, চিনিটাই কি বলতো? দেখবে একটা, মনে করো সারাদিন খাওনি, সারাদিন খাওনি, খুব এনার্জি ডাউন মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে এক মুঠা চিনি খাবে, দেখবে এনার্জি ফিরে আসবে। সেই আমাদের এনার্জির সোর্স হলো কি তাহলে? চিনি বা গ্লুকোজ যেটাকে বলবো। তো এইবার এই যে পাতার মধ্যে গ্লুকোজ তৈরি হলো, এই গ্লুকোজটা তৈরি হওয়ার ফলে এই গ্লুকোজটা ডালপালার মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে গেল, এবং কি হলো? গাছটা আস্তে আস্তে এইটুকু ছিল, আস্তে আস্তে বড় হলো। এই যে এইটা হলো উদাহরণ কিসের? উপচিতি বিপাকের। তার মানে কি? এই যে ছোট থেকে বড় হয়ে গেল, তার মানে বৃদ্ধি হলো, সেই জন্য এটাকে বলবো উপচিতি বিপাক। এবার এই জিনিসটা তো কোষের মধ্যেই হয়েছে নাকি? আমি কি বললাম? যে বিপাক, এবার উপচিতি বিপাকের যদি সংজ্ঞায় আসি, যে বিপাক ক্রিয়ায় সরল ও অজৈব যৌগ বিক্রিয়া করে জটিল জৈব যৌগ সৃষ্টি করে এবার জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলা। যেমন সালোক সংশ্লেষ। আর গাছের এই যে প্রক্রিয়াটা আমি বললাম সেটাকে বলা হবে কি? সালোক সংশ্লেষ। এর পরের চ্যাপ্টার আছে তোমাদের, ওখানে কিন্তু আছে সালোক সংশ্লেষ। উদাহরণ যদি বলি আমি, উদাহরণ উপচিতি বিপাকের উদাহরণ কি? সালোক সংশ্লেষ। তারপর আসবো অপচিতি বিপাক। অপচিতি আমি অপ মানে কি বললাম? কমে যায়, যেটাতে দেহের সার্বিক ওজন যে বিপাকে কমে যায় সেটাকে বলবো অপচিতি বিপাক। তাহলে যে বিপাক ক্রিয়া জটিল জৈব যৌগ ভেঙে সরল যৌগ উৎপন্ন করে এবং জীবের শুষ্ক ওজন হ্রাস পায়। এবার দেখো দুটাতেই কিন্তু সেম জিনিস আছে, জটিল জৈব যৌগ ভেঙে সরল যৌগ। আমরা যাই খাই প্রথমে সেটা জটিল থাকে, সেটাই ভেঙে গিয়ে সরলে পরিণত হয়। আমাদের বডি এমন একটা জিনিস যেটা কি বলতো? জটিল যৌগকে সহজে হজম করতে পারে না, ওটা কি করে? সরল যৌগে ভেঙে নেয়। ওই জন্য কি হয়? আমরা যে খাই, খাওয়ার ফলে ওটা কি হয়? আমাদের পেটে যায়, পেটে গিয়ে যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডটার কাজ কি? ওটাকে ভেঙে দেওয়া ছোট ছোট টুকরোতে। বা আমরা যে খাচ্ছি, দাঁত দিয়ে চাবাচ্ছি, তোমাকে যদি আমি বলি একটা মাংসের পিস দিলাম, একটা মাংসের পিস ডাইরেক্ট গিলে নিবে, দেখবে হজম হতে বেশি সময় লাগবে। আর যদি কামড় দিয়ে ওটা চাবায় খাই, তাহলে হজম হতে তাড়াতাড়ি হয় হজম। কেন হয়? ওই যে বড় পিসটাকে আমি ছোট ছোট ভেঙে নিলাম, বোঝা হলো? বড় পিসটাকে ছোট ছোট ভাবে ভেঙে নিলাম। তাহলে যে বিক্রিয়ায় কি বলে? শুষ্ক ওজন, জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বলে। আর যে শুষ্ক ওজন হ্রাস পায়
তাকে অপচিতি বিপাক বলে। যেমন কি শ্বসন প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া এটাও তোমাদের আছে পরের চ্যাপ্টারে, শ্বসন, সালোক সংশ্লেষ, ক্রেবস চক্র এগুলো আছে। শ্বসন প্রক্রিয়া কি, এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস বলতো কোনটাকে নিঃশ্বাস বলে কোনটাকে প্রশ্বাস বলে, দুটো জিনিস আছে শ্বাস নেওয়ার সময়, একটা নিঃশ্বাস একটা প্রশ্বাস। তো কোনটাকে নিঃশ্বাস বলে কোনটাকে প্রশ্বাস বলে জানো কি কেউ? আজকে ক্লিয়ার করি, সবাই ভাবে যে এটাকে নিঃশ্বাস বলে, উল্টা ভাবে সবাই কিন্তু এখন পর্যন্ত। আচ্ছা বলো, যেটা আমি ছাড়লাম, মনে করো ছাড়লাম, সেটাকে কি বলা হয়? এই যে ওটাই বললাম, সবাই ভুল বলে, যেটা ছাড়ি আমরা ওটাকে বলা হয় প্রশ্বাস, যেটা নেই সেটাকে বলা হয় নিঃশ্বাস। ওকে, মনে থাকবে, উল্টা, আমরা যা জানি সেটা কিন্তু উল্টা। এবার আমরা কেন জানি জানো, আমাদের সবকিছুতে দেখাই হবে, আমরা সেই জন্যই জানি। এই মনে করো একটা ভূতের কাহিনী পড়ছো, তোমাদের ধর্মতে আছে যে জিনের কাহিনী, তা কি আমাদের হিন্দু ধর্মে আছে যে ভূতের কাহিনীতে কি করে, যে ভূত এসে ঘাড়ের মধ্যে নিঃশ্বাস ফেলে। এই কথাটা শুনছো হয়তো, ঘাড়ের মধ্যে ঠান্ডা নিঃশ্বাস ফেলে, ওটা নিঃশ্বাস নয়, ওটা প্রশ্বাস। মানে যেটা ফেলে সেটা প্রশ্বাস, যেটা বাইরে বেরিয়ে দেয় সেটা প্রশ্বাস, আর যেটা ভিতরে নেয় সেটাকে নিঃশ্বাস বলবো। এইবার নিঃশ্বাস প্রশ্বাস গেল, এবার নিঃশ্বাস প্রশ্বাসে তুমি বলতে পারো যে কি ওজন কমে তাহলে। হ্যাঁ, আমি বললাম যে এটা একটা অপচিতি বিপাকের উদাহরণ, তাহলে নিঃশ্বাস প্রশ্বাসে কি ওজন কমে। এবার নিঃশ্বাস আর প্রশ্বাসের যদি ভিতরে ঢোকো তুমি, তাহলে কি হয়, নিঃশ্বাস আর প্রশ্বাস হলো শ্বাস, মানে আমাদের ফুসফুসের মাধ্যমে গঠিত হয়। এবার ফুসফুসের মাধ্যমে গঠিত, ভিতর থেকে কি বেরোয়, ভিতর থেকে যে আমাদের কার্বন ডাই অক্সাইড আছে, দুটো জিনিস গ্যাসের আদান প্রদান হয়, একটা হলো O2, এটাও মনে রাখবো, আর একটা CO2। O2 কে বলা হয় কি অক্সিজেন, CO2 কে বলা হয় কার্বন ডাই অক্সাইড। যেহেতু দুইটা অক্সিজেন আছে জন্য ডাই অক্সাইড। ওকে, তো এবার O2 কি হয়, আমরা নেই, আমাদের জীবন চালানোর জন্য O2 প্রয়োজন। আর যেটা আমরা ছাড়ি, যেটা আমাদের মধ্যে বিষাক্ত বা দূষিত জিনিস, সেটা হলো CO2। সেই CO2 আমরা ছেড়ে দিই। এবার CO2 আর O2 ছাড়ার আর নেওয়ার মধ্যে এখানে ওজন কমার কি আসলো, একটা নিচ্ছি একটা ছাড়ছি, এখানে তো ওজন কমার কিছু নেই। যেটুকু নিচ্ছি ততটুকুই কিন্তু আমি ছাড়বো, এক্সট্রা ছাড়বো, অতটুকু কম নিবো, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। এবার এই শ্বসনে কি হয় বলতো, দেহের ভিতরে কিছু জল আছে না, এবার তুমি এই ঠান্ডার দিনে যখন দেখবা খুব ঠান্ডা পড়ছে, খুব ঠান্ডা পড়ছে, আর তোমার হলো কুয়াশা পড়ছে, তখন দেখবা না যখন নিঃশ্বাস ছাড়ো তখন কি ধোঁয়া বেরোয় না? হ্যাঁ, ধোঁয়া বেরোয় তো। ছেলেরা আবার করে, ছেলেরা কি করে বলতো, ছেলেরা বলে যে সিগারেট খাচ্ছি, ধোঁয়া বেরোচ্ছে নাক দিয়ে, করে, আমিও করেছি, ওরাও করবে। তা এইবার এই যে বেরোচ্ছে যে ধোঁয়াটা, হ্যাঁ, এই ধোঁয়াটা বেরোনোটাকেই কি বলতো, ধোঁয়াটা বেরোনো মানে কি, আমাদের দেহ থেকে জল বেরো যাচ্ছে। এবার কতটা জল বেরোচ্ছে, আমরা যে সারাদিনে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের মোটামুটি 200 থেকে 300 mg বা মিলিলিটার যেটাকে বলে ml। ওই জুস গুলো খাও না 10 টাকার জুসে 200 ml করে থাকে, তো ml, ওই 200 ml মানে একটা জুসের সমান জল তোমার দেহ থেকে কিন্তু বেরিয়ে যায়। এবার সারাদিন তুমি জল না খেয়ে থাকো, হ্যাঁ, তোমার বডির থেকে কিন্তু অটোমেটিক 200 ml জল বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেল মানে কি, তোমার ওজন 200 ml কমে গেল না? তো এই জন্য দ্যাটস দ্য এক্সাম্পল অফ আমার অপচিতি বিপাক। ওকে, ক্লিয়ার? আরো কিছু আছে, যেমন মনে করো রেচন। রেচন মানে কি, আমরা যখন ইউরিন প্রোডাকশন করতেছি, ইউরিন মানে পেচ্ছাপ যেটাকে বলবো, হাসার কিছু নেই। হ্যাঁ, আমি কিছু বাংলা টার্ম ইউজ করি, সেগুলো নিয়ে হাসার কিছু নেই। হ্যাঁ, ওগুলো বায়োলজি পড়তে গেলে এগুলো আরো অনেক কিছু আসবে, বড় হলে তো আরো অনেক কিছু আসবে, হাসার কিছু নেই। এবার ইউরিনে যে করছি, ইউরিনের মাধ্যমে কিন্তু আমাদের দেহ থেকে মোটামুটি সারাদিনে 1 লিটার 800 ml মানে 1800 ml, 2 লিটারে 200 ml কম, এতটা জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। এত লেট কেন গো? ঘুম ভাঙে না নাকি? আচ্ছা, সবাই এইটুকু সবার মধ্যে বোঝা গেল? এনি ডাউট কারোর মধ্যে? তাহলে একটা জিনিস করি, তাহলে একটু আমি ইন্ট্রোডাকশন করে নিই। তুমি বলো তো প্রথমে তোমার নাম কি? সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে প্রিপারেশনে কোনো ফাঁক থাকলে চলবে না, তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। কিন্তু কি এই স্টাডি ফ্লো? পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া। তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা।
পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমায় সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, যেখানে আদর্শ স্টাডি ফ্লো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও, অফলাইন ক্লাস, যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন। রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন, ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর। আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা। এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, কর্ণধার জাকির হোসেনের সাথে। মোবাইল নাম্বার 8116252788।